নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে থাম্বনেলটা করেছি কবি শঙ্খ ঘোষের একটা বিখ্যাত কবিতার লাইন ধরে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। আপনারা জানেন সেই কবিতায় যেটা ছিল যে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তো সেখানে যেটা হয়েছিল যে যেটা কবি যেটা বোঝাতে চেয়েছিলেন যে আসলে মানুষ তার নিজের পরিচয় বা সত্তা হচ্ছে প্রকাশ করতে পারে না, তার আসল মুখ তা সে প্রকাশ করতে পারে না। তার নিজস্বতা সত্তা সবই হচ্ছে ঢাকা পড়ে যায় বিজ্ঞাপনের রঙিন ব্যানারে। তো এটা হচ্ছে বিষয়, কিন্তু আমার থাম্বনেলটা একটু উল্টো। সেটা হলো যে ওই যারা বেইমানি টাইমানি করেছেন সেটাই আসছি পরে। তো সেই বেইমানি করতে গিয়ে তাদের নিজেদেরই হচ্ছে মুখ ঢাকতে হয়েছে। তো সেই ঘটনাটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে? এক বিদ্রোহী কাউন্সিলর, মানে বিদ্রোহী কাউন্সিলর বলতে তারা এখন ঋতব্রত তৃণমূলের কাউন্সিলর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যে সেই তৃণমূলের পন্থী এক কাউন্সিলর, তাকে সংবাদ মাধ্যমের সামনে মুখ ঢাকতে হয়েছে। সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিলেন যে আপনি কেন মুখ ঢেকে আছেন, তিনি কোনো উত্তর করতে চাননি, তিনি গাড়ি নিয়ে বেরিয়ে যান। তো সেই বিষয়ে আলোচনা করব। একটি বৈঠকে যোগ দিতে গিয়ে এই ঘটনাটা ঘটেছিল এবং সেই বৈঠকের যে নির্যাস বেরিয়ে এসেছিল সেটা হচ্ছে যে ঋতব্রত শিবিরে কি ক্ষয়রোগ লেগেছে, মানে ক্ষইতে শুরু করেছে, সেই প্রশ্ন উঠে এসছে। আমার এই ভিডিওতে আপনাদের সামনে সেটার বিস্তারিত আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুদের কাছে জানিয়ে রাখি যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কাছে আমার অনুরোধ যে আপনারা নিশ্চিত হচ্ছে লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে, এবং হচ্ছে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভালো লাগবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ যে ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। আসছি সেই মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কেন আমি সেটাকে ধরে আজকের এই থাম্বনেল করেছি, মুখ ঢেকে যায় বেইমানিতে। কারণ আপনারা জানেন যে এখন তৃণমূল ভাগ হয়েছে, কালীঘাট তৃণমূল বানাম হচ্ছে ঋতব্রত তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বাংলায়। তো সেই তৃণমূলের যে বিক্ষুব্ধ অংশ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে অস্বীকার করছেন, করে তারা হচ্ছে নিজেরা আলাদা দল করেছেন, বিধানসভায় তার বিধায়করা ভেঙে আলাদা দল হয়েছে। কাউন্সিলরদের মধ্যে যে অনেক কাউন্সিলর সেই দলে যোগ দিয়েছেন। গত 22শে জুন নিউ টাউনের একটি হোটেলে কলকাতা কর্পোরেশনের যে বিধায়করা যারা ছিলেন, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করছেন যে 60-62 জন বিধায়ক তাদের সঙ্গে আছেন, সেই বিধায়করা ছিলেন যে, এবং হচ্ছে সেদিন বলা হয়েছিল বা দাবি করা হয়েছিল যে 70 জনের বেশি, সম্ভবত 72-73 জন কাউন্সিলর কলকাতার, এখন তারা প্রাক্তন কাউন্সিলর অবশ্য, বোর্ড ভেঙে গেছে, তারা সেখানে হাজির ছিলেন। সেখানে তাদের হচ্ছে স্পেশাল সেশন হয়েছিল, সেখানে যে ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল হয়েছিল, মানে জাতীয় কর্মসমিতি তৈরি হয়েছিল, অনেক কিছু হয়েছিল। তো শনিবার দিন সেই ঋতব্রত শিবিরের হচ্ছে কাউন্সিলর, যারা বিক্ষুব্ধ কাউন্সিলর বা যারা বলা যায় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের কাউন্সিলর, তাদেরকে তপসিয়াতে একটি ব্যাংকোয়েটে ডাকা হয়েছিল। তো সেই ব্যাংকোয়েটে যেটা জানা যাচ্ছে যে সেই ব্যাংকোয়েটে 47-48 জনের মতো কাউন্সিলর এসেছিলেন, মানে আগের দিনে 73 জন ছিল, তার সেই জায়গায় 47-48 জনের মতো কাউন্সিলর এসেছিলেন। তো সেই মিটিংয়ে যখন কাউন্সিলর আসছেন গাড়ি নিয়ে, তখন দেখা যায় যে একজন কাউন্সিলর মহিলা, তিনি মুখটা হচ্ছে ওড়না দিয়ে ঢেকে দিয়েছিলেন। তো স্বভাবতই সংবাদ মাধ্যমের কৌতূহল হয়েছিল কে তিনি, কেন তিনি মুখ ঢেকে যাচ্ছেন। তার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাকে বারবার জিজ্ঞেস করতে করেন যে দিদি আপনি কেন হচ্ছে মুখ ঢেকে যাচ্ছেন, মুখ ঢেকে যাচ্ছেন। তিনি সে বিষয়ে কোনো উত্তর করেননি, গাড়ি নিয়ে তিনি চলে যান। তো সেইটা কি হয়েছিল সেই ভিডিওটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা দেখুন। দিদি বৈঠকে কি হলো, কি আলোচনা হলো? দিদি বৈঠকে কি আলোচনা হলো? দিদি বৈঠকে তো ছিলেন, দিদি কি আলোচনা হলো? মুখ ঢেকে যাচ্ছেন কেন দিদি? দিদি বৈঠকে তো ছিলেন, কি আলোচনা হলো দিদি? মুখ ঢেকে যাচ্ছেন কেন দিদি? আপনারা দেখলেন সেই ভিডিও, এবং হচ্ছে আমরা যেটা বলতে চাইছি যে আমি যে তৃণমূল, কালীঘাট তৃণমূলের লোকজন, বিশেষ করে যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তারা বারে বারেই বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেসব বিধায়করা গেছেন
বা হচ্ছে যেসব কাউন্সিলররা গেছেন তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেছেন। তো সেই বেইমানির জন্য কি কেউ মুখ দেখাতে পাচ্ছেন না, বা যে কাউন্সিলর, মহিলা কাউন্সিলর তিনি মুখ ঢেকে গেলেন, তিনি কি সেই বেইমানি করেছেন সেটা মুখ দেখাতে লজ্জা লাগবে, এলাকার মানুষ দেখে ফেলবে যে তারা সব যে মিটিং ফিটিং করতে যাচ্ছেন, এলাকার মানুষের কাছে, এলাকার কর্মীদের কাছে, দলীয় কর্মীদের কাছে কি জবাব দেবেন, সেই কারণে কি তিনি মুখ ঢেকে গেলেন? বলে এই প্রশ্ন উঠেছে। তবে নিস্তার নেই, মুখ তো ঢেকে গেছেন, যে সংবাদ মাধ্যম তো পিছু ছাড়বে না, গাড়ির নাম্বার নিয়েছে। একটি সংবাদ মাধ্যমে দেখলাম, ইউটিউব চ্যানেলে, যে তারা গাড়ির নাম্বার নিয়ে সেটা কোনোভাবে সার্চিং করে বার করেছেন যে বেহালার কোনো এক কাউন্সিলরের ছেলের সেই গাড়ির রেজিস্ট্রেশন, এবং সেই কাউন্সিলরকে তারা ফোন করে জানার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, আমি ওই মিটিংয়ে গিয়েছিলাম, তবে মুখ ঢেকেছেন সেটা তিনি অস্বীকার করেছেন। যাই হোক, এখন হচ্ছে মিডিয়া ছাড়বে না, নিস্তার নেই। হয়তো বেইমানির জন্য, যেটা তৃণমূল বলছে, মানে কালীঘাট তৃণমূল বলছে এরা সব বেইমানি করেছে, কাউন্সিলররা তৃণমূলের প্রতীকে জিতেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে জিতেছে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে গিয়ে এখন হচ্ছে বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে নাম লিখিয়েছেন। একইভাবে এমএলএদেরও দোষারোপ করছেন, কিংবা ধরুন বলা যায় যে দিল্লিতে সাংসদরা, যে 20 জন সাংসদ বেরিয়ে গেছেন, তাদেরকে হচ্ছে যে মহুয়া মৈত্ররা, কল্যাণ ব্যানার্জিরা, তারা হচ্ছে বেইমান বলছেন যে এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বা তৃণমূলের প্রতীক নিয়ে জিতে তারা বেইমানি করেছেন। এমএলএ, এমপি, কাউন্সিলর সবাইকেই হচ্ছে একইভাবে আক্রমণ করছে কালীঘাট তৃণমূল। তো এখন হয়তো সেই বেইমানিটা প্রকাশ্যে এসে যাবে, মুখটা দেখা গেলে, সেই কারণে হয়তো যে এইসব ওড়না দিয়ে ঢাকতে হচ্ছে। যাক, এখন ওড়না দিয়ে ঢাকছেন, এরপরে কি করবেন আমি জানি না। নিস্তার নেই, কারণ ওড়না দিয়ে ঢেকেও নিস্তার নেই। মিডিয়া পেছনে লেগে গেছে, জানাজানিও হয়ে গেছে। আমি তার নামটা করলাম না। মিডিয়া, যদিও সেই সংবাদ মাধ্যম সেই কাউন্সিলরের নাম করে তার যে ফোন নিয়ে খবরটা করেছে। তো এখন বিষয় দেখা যাচ্ছে যে ওই দিন আরো একটি ঘটনা ঘটেছে। সেটা হলো যে মিটিংয়ে প্রাক্তন মেয়র ববি হাকিম তিনি উপস্থিত ছিলেন না। কথা ছিল যে হয়তো তিনি থাকবেন সেখানে, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। যাই হোক, যখন মিডিয়ার সামনে ওই বিক্ষুব্ধ তৃণমূলের, মানে ঋতব্রত শিবিরের তৃণমূলের নেতারা সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন, তখন যে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান তিনি বলেছিলেন যে ববি হাকিম ব্যক্তিগত কাজে আটকে ছিলেন, সেই জন্য তিনি আসতে পারেননি, যে তবে তিনি আমাদের এই বৈঠককে সমর্থন করেছেন। এবং হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন আসেননি সেই বিষয়টা তিনি এড়িয়ে গিয়ে বলেছেন যে আমাদের ওইসব ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলে ব্যাপার না, কালেকটিভ যে ভাবে আমরা কাজ করছি, কালেকটিভ লিডারশিপে কাজ করছি, এইসব বলে এড়িয়ে গিয়ে তারা 21শে জুলাই সমাবেশ করতে চান, 21শে জুলাই শহীদ দিবস পালন করতে চান। 21শে জুলাই শহীদ দিবসে তারা আসল শহীদ দিবস পালন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসে নাকি হচ্ছে যে শিল্পীদের হচ্ছে সমস্ত চিত্র অভিনেতা অভিনেত্রীদের আসর বসতো, তো সেটা নয়, তারা প্রকৃত শহীদদের সম্মান জানাবেন, এইসব বলে টলে তারা বলেছেন। কিন্তু অনেকেই হচ্ছে এর মধ্যে গোনাগুনতি শুরু করে দিয়েছে যে আগের দিন 73 জন কাউন্সিলর, তারপরের দিন 48 জন, 25 জন কাউন্সিলর কেন এলেন না। আমি যে রবিবার দিন এক কাউন্সিলরকে ফোন করেছিলাম, তা বললাম যে আপনি তো আগের দিন গিয়েছিলেন? উনি আমাকে বলেছিলেন যে আগের দিন গিয়েছিলাম, 72-73 জন কাউন্সিলর আমাদের ছিল, মানে একদম উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা অ্যাডিড এরিয়া পর্যন্ত। এবং হচ্ছে সে রবিবার যখন ফোন করেছিলাম, বললাম না আমি তো যাইনি, কারণ আমি তারাপীঠে বেড়াতে এসেছি, মানে তারাপীঠে এসেছি পুজো দিতে। তো তিনি রবিবার দিন ফিরছেন। তো এরকম অনেকেই অনেক রকম কথা বলেছেন যে তারা যাননি। তো এখন পোস্টমর্টেম শুরু হয়েছে। অনেকেই বলছেন, রাজনৈতিক পর্যবেক্ষকরা বা ঋতব্রত শিবিরে কেউ বলছেন যে তাহলে কি এই কাউন্সিলর 25 জন কাউন্সিলর এলেন না, সেই কারণে কি এই মিটিংয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এলেন না, সেই কারণে কি ববি হাকিম এলেন না। কুণাল ঘোষ আবার পাল্টা চাল দিয়ে দিয়েছিলেন যে শনিবার দিন বিকেল 5টার মধ্যে ববি হাকিম গ্রেপ্তার হয় কিনা সেটা দেখার। কারণ ববি হাকিম যদি ওই তপসিয়ার মিটিংয়ে, একটি মিটিং বসবে বিকেল 5টায়, সেই মিটিংয়ে যদি কাউন্সিলরদের আরো বেশি করে ভেড়াতে পারে বিক্ষুব্ধ শিবিরে, তাহলে হয়তো ববি হাকিম গ্রেপ্তার হবে না। যদি ভেড়াতে না পারে, তাহলে তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন বিধানসভাতে যে তারাতলার যে গুদাম ভেঙে পড়েছে সেই প্ল্যানে ববি হাকিমের সই আছে, কাউকে ছাড়া হবে না, তাহলে কি ববি হাকিম গ্রেপ্তার হবে কিনা, এইসব নানান হচ্ছে চর্চা চলেছে গত 2 দিন ধরে।
তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে মূল যেটা যে আখরুজ্জামান যেটা বলার চেষ্টা করেন যে এই মিটিংটা 21শে জুলাই নিয়ে হয়েছে, কিন্তু ওই মিটিং এর পরেই কিন্তু অশনি সংকেত দেখা দিয়েছে। তাহলে ক্ষয়রক্ষী শুরু হলো। তাহলে কি হচ্ছে, কাউন্সিলররা এখন আস্তে আস্তে কি নিজেদের গুটিয়ে নিচ্ছেন? কারণ বিধানসভার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যে যাই করুক না কেন হচ্ছে কোনো চোরকে ছাড়া হবে না, কেউ পার পাবে না। পাশাপাশি কুণাল ঘোষ তখন ওই বক্তৃতার মাঝে বলেছেন যে যারা এখন ভালো তৃণমূল সেজেছে, সে যে এখন প্রিন্সিপাল অপোজিশন হয়েছে, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করে তাদেরও যদি কেউ হচ্ছে চুরি দুর্নীতিতে জড়িয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বা নিতে হবে। তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে বিষয়ে তাকে আশ্বস্ত করেন। এখন অনেকে বলছেন যে, আমি দু একজন কাউন্সিলরের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে শুক্রবার দিন তো তারকেশ্বর চক্রবর্তী গ্রেপ্তার হয়ে গেছেন, যাদবপুরে কাউন্সিলর। 22শে জুন এত মিটিং টিটিং করার পরও তো কাউন্সিলর অ্যারেস্ট হয়ে যাচ্ছে তোলাবাজির কেসে বা অন্যান্য অভিযোগে। তো এইসব বিক্ষুব্ধ শিবিরে গিয়েও তো হচ্ছে, কারো অনেকে ভাবছেন যে গ্রেপ্তারি তো বন্ধ হচ্ছে না। প্রায় 10-11 জন কাউন্সিলর গ্রেপ্তার হয়ে গেলেন কলকাতার। তো এখন কেউ কেউ এই যে অশনি সংকেত দেখছেন যে বিক্ষুব্ধ শিবির করলেও তো রক্ষে নেই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো বাঁচাতে পারবেন না। অনেক এমএলএ ভাবাভাবি শুরু করে দিয়েছে যে এখনো এলাকায় ঠিক মতো তারা ঢুকতে পারছেন না, কর্মীরা কি রকম তাদেরকে বিহেভ করবে, বিজেপি গেলে ডিম ছুড়বি কিনা তারা বুঝতে পারছেন না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তাদের কিছু হবে না, গ্রেপ্তার টেপ্তার হবে না, বা কেউ হচ্ছে আক্রমণের শিকার হবে না, এইসব কথা বলেছেন, কিন্তু গ্যারেন্টি পাচ্ছেন না। তো এই কাউন্সিলর কি, কলকাতা কাউন্সিলর কি ইতিমধ্যেই আঁচ পেয়েছেন যে তারা হচ্ছে যে সমস্ত এই ভালো তৃণমূল হঠাৎ করে হয়ে গেলে তাহলে বিজেপির হাত থেকে রক্ষা পাবেন বা গ্রেপ্তার টেপ্তার হবেন না, সেটা থেকে কি যে তারা এখন ভরসা পাচ্ছেন না? তারা কি মনে করছেন যে বিদ্রোহী শিবিরে গেলেও হচ্ছে গ্রেপ্তার হতে পারে? তাই কি হচ্ছে আস্তে আস্তে যে সেকেন্ড মিটিং এই 25 জনের গড় হাজিরা এবং সে কারণে ক্ষয়রোগ লাগলো? জানি না, সেটা ভবিষ্যৎ বলবে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।